টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সন্ধ্যের সুপার প্রাইম টাইম শুরু করছি শুভজিৎ মিত্র আর শর্মিষ্ঠার সঙ্গে আমি মঞ্জিরা নিউজ রুমে। 10 দিনের পুলিশ হেফাজত চেয়েছিল পুলিশ, কিন্তু 7 দিনের পুলিশ হেফাজত দেওয়া হলো দেবরাজ চক্রবর্তীর ক্ষেত্রে। বারাসাত আদালতের এমনটাই নির্দেশ। 30 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ মামলায় দেবরাজকে পুলিশ হেফাজত দিল আদালত। দেবরাজ চক্রবর্তীকে আদালতে পেশ করার সময় উত্তেজনা। আজ যে ছবি আমরা দেখলাম তাতে ডিম ছোড়া হলো, পড়ল পুলিশের গাড়িতেও ডিম। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদকে লক্ষ্য করে চোর স্লোগানও উঠেছে আজ। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো তার সঙ্গে। দীপঙ্কর, বারে বারে আমরা কথা বলছিলাম, তোমার সঙ্গে তখনও কথা হচ্ছিল যখন তুমি ওই সময় গিয়েছিলে এবং দেবরাজকে তখন নিয়ে যাওয়া হচ্ছিল, ডিম ছোড়া হচ্ছিল, চোর স্লোগান উঠেছিল। এটা যদি আরো একবার দর্শকদের বল। একদমই তাই। দেবরাজ চক্রবর্তী আসার আগে থেকেই কিন্তু অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল বারাসাত থানা, কিন্তু সিআরপিএফ নামানোর পর, র্যাব নামানোর পর ডিম থেরাপি থেকে রক্ষা করা যায়নি। মানুষের ভেতরে যে রাগ, যে ক্ষোভ ছিল বারাসাত আদালত চত্বরে অনেক আগে থেকেই তারা ছিলেন। পুলিশ যদিও বেশ কতগুলো মানুষের কাছ থেকে ডিম উদ্ধার করেছিল, তারপরও যখন দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয় তখন দেবরাজ চক্রবর্তীর একদম গাড়িকে লক্ষ্য করে ডিম ছুটতে শুরু করে সাধারণ মানুষজন। যে সমস্ত মানুষজন তারা ছিলেন তারা ডিম হাতে করে, কেউ পকেটে করে রেখে দিয়েছিলেন। দেবরাজ চক্রবর্তীর গাড়ি আসতেই তাকে লক্ষ্য করে, তাকে উদ্দেশ্য করে ওই গাড়িতে ডিম ছোড়া হয়। এর পরের যে প্রসঙ্গ, দেবরাজ চক্রবর্তীকে 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিলেন বাগুইআটি থানার পুলিশ, কিন্তু 7 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়েছে। আমরা যতটুকু জানতে পারছি যে একটি নির্দিষ্ট মামলায় তাকে এখন পর্যন্ত ট্যাগ করা হয়েছে, যেটা 30 লক্ষ টাকা তোলাবাজি চাওয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হচ্ছে। কিন্তু আইনজীবী মারফত আমরা যেটা জানতে পারছি যে আরও বেশ কতগুলো এরকম কেস আছে, শুধু 30 লক্ষ টাকা নয়, এর থেকে আরও অনেক বেশি টাকার মামলাও আছে, সেগুলো পরবর্তীতে ট্যাগ হবে এবং সেই সমস্ত তথ্যগুলো নিয়ে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। দীপঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। সেই সময় আমরা ছবি দেখিয়েছিলাম, আরো একবার সেই সময়কার ছবি দেখাচ্ছি যখন দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয় বারাসাত আদালত চত্বরে। আজ ক্যাপ করেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং চোর স্লোগান ওঠে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। টিমটা তো কিছুই না, আপনারা দেখছেন না পুলিশ কিভাবে প্রোটেকশন দিচ্ছে। আজ অবধি যখন অন্যায় হয় তখন পুলিশকে পাওয়া যায় না, তখন পুলিশ ঘুমোয় নাকে সর্ষের তেল দিয়ে। আর যখন আসামিকে নিয়ে আসে, যখন চোরকে নিয়ে আসে, চোরকে কি প্রোটেকশন দেখুন একটু। দীপঙ্কর আপনাদেরকে বলছিল যে কোন মামলায় দেবরাজ চক্রবর্তীকে ট্যাগ করা হয়েছে। দেখুন, গতকাল গ্রেপ্তার হওয়ার পর থেকে আজ থেকে এলাকার লোকজন, প্রমোটাররা তারা মুখ খুলতে শুরু করেছেন। এমনই একজন প্রমোটার অভিজিৎ শাহ, তিনি বলছেন তিনি যেখানে বাড়ি করতে যেতেন, মানে কাজ করতে যেতেন, সেখানেই নাকি দেবরাজের লোকজন চলে আসতো টাকা নেওয়ার জন্য, আর তোলা না দিলে কাজ বন্ধের হুমকি দেওয়া হতো। আর এক্ষেত্রে দেবরাজের হয়ে মিডলম্যান ছিলেন তৃণমূল কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়। এমনকি এই প্রমোটার বলছেন তিনি বাগুইআটি থানায় এর আগে অভিযোগও দায়ের করেছেন। একটুখানি ভিআইপির কাছে একটা বিল্ডিং বানাচ্ছিল, আমি যখন 4 তলা ঢালাই করি তখন সে কাজটা বন্ধ করতে পারে। আমি তখন জিজ্ঞেস কারণটা কি, কারণটা আজ না কাল কাছে জানাবো করে জানাচ্ছে না। তারপরে লোক মারফতে বলছে যে এত টাকা লাগবে, এত টাকা দিয়ে কাজ চালু করতে পারবে। প্রথম বলছে 40 লাখ টাকা লাগবে, আমি তখন দিতে পারবো না, আমার তো ক্ষমতা নেই, আমি 10 লাখ দিতে পারবো না। মানে দেবরাজের লোক হয়ে, দেবরাজ না, দেবরাজের লোকরা এসছে আচ্ছা। তারপরে আমাকে বললো, তো লাস্টে যখন সেটেলমেন্ট করা হলো, লাস্টে 30 লাখ টাকা ফাইনাল হলো। 30 লাখ টাকা ফাইনাল হওয়ার পরে আমার কাছে আমাদের এখানে কাউন্সিলর মনীষ মুখার্জি, উনি সেটেলমেন্ট করে দেয়। আমার সামনে ফোন করলো, আমিও টাকাটা ওনাকে দিলাম। উনি তখন দেবে যে উনি টাকা দিয়েছে, ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি, এই কথা বললো। আর তারপরে আর মনীষ মুখার্জি আমার কাছে 5 লাখ টাকা নিয়েছে, যে আমার টাকাটা ফেরত পাওয়া নিয়ে হলে ভালো হয়। চক্রবর্তী শুধুমাত্র প্রমোটারদের থেকে যে তোলা নিত তা নয়, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, এমনকি হুমকিও দেওয়া হতো। দেখুন, ভোট পরবর্তী হিংসা মামলায় দেবরাজ চক্রবর্তীর নাম রয়েছে, কিন্তু তোলাবাজির হুমকির অভিযোগও এড়াতে পারছে না কেউ, কারণ গ্রেপ্তারের পর এরকম ভুরি ভুরি অভিযোগ। টিভি9 বাংলার ক্যামেরায়। এগারোটি অভিযোগে ইতিমধ্যেই দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এবং বাগুইআটি থানার যৌথভাবে, এবং গ্রেপ্তার হতেই থানার সামনে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ নিয়ে হাজির হচ্ছেন একে একে বাগুইআটি এলাকার বাসিন্দারা। দেবরাজের সম্বন্ধে তো অনেক ভুরি ভুরি আমার অভিযোগ আছে। একটা বাজে ছেলে, অসভ্য আর ওর বউ দুটোই। জানোয়ারটা আমি যখন 2019-এ একটা ফ্ল্যাট কিনি, অ্যাট এ টাইম 15 লাখ টাকা দেই, তখন ওই ফ্ল্যাটটায় লিফট হয়নি।
তখন আমি দেবরাজকে গিয়ে বলি দেখো আমাকে ফ্ল্যাটটা দিচ্ছে না। ও বলছে হ্যাঁ আমি দেখছি যান। দেখলে তো নাই, উল্টো যে ব্যাঙ্গালোরের লোক তার সাথ দিয়ে তার কাছ থেকে টাকা খেয়েছে ও আর অদিতি। খেয়ে আমি ওর সল্টলেকে অফিসে গেলাম, একটা চিঠি নিয়ে দাম করে ফেলে দিল দেবরাজ। ফেলে বলে এইসব আমি দেখতে পারবো না। পরে আমি জানতে পারি ও শাশ্বতী বিশ্বাসের কাছে টাকা খেয়েছে। আমার বাড়ি এর আগেও ওরা মানে বাড়ির ঝামেলা হয়েছিল, পারিবারিক ব্যাপারে ঝামেলা হয়েছিল। এবার ওটা নিয়ে ওরা টাকার গেম করেছিল। আমি ওই অত লোক দেখে আমি নিজে সুইসাইড করারই করি। সেটা নিয়ে আমার আমস্ট্রিট থানায় আমি ওখানে ভর্তি হয়েছিলাম। ওখানে ভর্তি হওয়ার পরে আমি মানে কেস হয়েছে, এখানে থানাতে পাঠাই, কারণ ওদের লবি চলছে বলে তখন আমার কেস নেয়নি। আমি পরিস্থিতি ভেবেছিলাম আমি বাড়ি থেকে চলে যাব। বিজেপির নাম করে নাম কামিয়ে এখন আমাদেরকে মারতে আসছে। তৃণমূল করতো, কিন্তু বিজেপির নাম করে এখন আবার আমাকে মারতে আসছে। দেবরাজ এবং দেবরাজের অনুগামীরা যে ত্রাসের মহল তৈরি করেছে সেটা কিন্তু বাগুইআটি থানায় দেবরাজ লকআপে ঢুকতেই একের পর এক অভিযোগ নিয়ে জড়ো হচ্ছেন এই এলাকার বাসিন্দারাই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বাগুইআটি। মানুষ জ্বালাতনা ছিল, টর্চার ছিল, জায়গা দখল হয়েছে, সর্বস্ব লুট হয়েছে, আমাদের ভাই প্রসেনজিৎকে খুন করা হয়েছিল, এক্সটর্শনের ইস্যু প্রায় চলতো, লোকের দামি জমি কম দামে কিনে নিত, বাধ্য করতো বিক্রি করতে, অনেকগুলো ইস্যু ছিল, মানুষ ভয়ে ছিল। আজকে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমি কথা দিয়েছিলাম, অনেক কটা কথা দিয়েছিলাম, কিছু উন্নয়নের জন্য দিয়েছিলাম, কিছু চোরগুলোকে অ্যারেস্ট করানোর ব্যাপারে দিয়েছিলাম। চোরগুলো অ্যারেস্ট করানোর পার্টটা চলছে, চোরগুলো অ্যারেস্ট হচ্ছে, উন্নয়নের কাজও হবে, যেগুলো কথা দিই কথা রাখি। নির্বাচনের ফল অন্যরকম হলে 4 তারিখ বিকালবেলা আমার বাড়িটা উড়ে যেত। আমার জন্য সকেট বোমা রেডি ছিল আমাকে মারার জন্য। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার মা, কাউকে ছাড়া হতো না। আমাদের কার্যকর্তা যারা আছে এদের বডিগুলো কোথাও না কোথাও পাওয়া যেত, যেভাবে থ্রেট করা হয়েছে। রেজাল্ট উল্টো হলে এরা কেউ টিকতো না। আজকে হয়তো এদের মানে মালা, গলায় মালা দেখতে পেতেন আপনারা, তো দরকার ছিল এটা। আমি বলতে পারবো না, দেবরাজ ছেলেটা এমনি ঠান্ডা টাইপের ছেলে, আমার সঙ্গে খুব বেশি আমি তো জানি না, আমি ওকে কে কী বলে ডাকেছে আমি কী করে জানবো। বাট ছেলেটা ঠান্ডা টাইপের ছেলে, সামনে খুব ভদ্রতা করে, অদিতি খুব ভালো কীর্তন করে, কুঞ্জ সাজিয়ে বসে আছি, প্রেমনাথ এসো, এসব খুব ভালো ভালো গান করে। কিন্তু আমি ওর কী সম্পত্তি না কী সম্পত্তি সে আমি জানবো কোত্থেকে। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফলে যে বিষয়টার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, আমি এখানে কোনো মন্তব্য করব না, আমি কাউকে কোনো ডিফেন্ড করব না, কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না। একটা সময় আমার নামে রটেছিল, আমি জর্ডন বলে একটা দেশে 2টো পাহাড় কিনেছিলাম, এটা আমার নামে রটেছিল, যে দেশটায় যাইনি এবং আমি খুব একটা বেশি পাহাড়ে মানে দেশের পাহাড়েও উঠিনি, সেখানে আমার নামে রটেছিল যে আমি কী বলে 2খানা পাহাড় কিনেছি। তো সেগুলো আমাকে তখন সব খবরে চলতো, এই যে লোকে বলতো আমি পাহাড় কিনেছি। আর এই মুহূর্তে একটা খবর দিয়ে আপনাদের, গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। বিধায়িকা, তৃণমূল প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি, দেবরাজ চক্রবর্তীর স্ত্রী, তার কেউ জিজ্ঞাসাবাদ এবং তার যে বাবার বাড়ি সেখানেও পুলিশ পৌঁছেছে, তল্লাশি চলছে, এমনটাই খবর আমরা পাচ্ছি। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার কাছ থেকে। রঞ্জিত, অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর মা, তাকেও জিজ্ঞাসাবাদ, কারণ কি জানতে পারছি? দেখুন, দেবরাজ চক্রবর্তীর যে তোলাবাজি মামলা রয়েছে, সেই তোলাবাজি মামলা তার যে ব্যাংক ট্রানজাকশন রয়েছে এবং বিপুল সম্পত্তির অর্থাৎ 22টি প্লটের হদিশ মিলেছে পুলিশের কাছে, এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পেরেছি। এই সমস্ত তথ্যের ভিত্তিতে যে তোলাবাজি মামলা রয়েছে, সেই তোলাবাজি মামলার আয়ো রথিন বিশ্বাসের নেতৃত্বে গতকাল বিকেল 4:30 নাগাদ একযোগে তল্লাশি চালানো হয় দেবরাজের পৈতৃক বাড়ি ডিসি যে তেঘরিয়া রোডের ওপর, যে সেখানে কিন্তু ডিসি গ্লোবাল অর্থাৎ দেবরাজ চক্রবর্তী, ডি ফর দেবরাজ, সি ফর চক্রবর্তী গ্লোবাল নামে একটি কোম্পানি রয়েছে। সেই কোম্পানির আড়ালে কিন্তু টাকা সাইফন করতো, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত আমরা জানতে পেরেছি। সেখানে গিয়েও তার মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি নাগেরবাজার থানা এলাকায় যে প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির যে বাপের বাড়ি রয়েছে, সেখানে গিয়েও অদিতি মুন্সিকে জিজ্ঞাসাবাদ করা হয়। মূলত দেবরাজ চক্রবর্তীর যে নামে এবং বেনামে যে সম্পত্তি। কিন্তু
কিন্তু শওকত মোল্লার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন, তিনি হয়তো ভুলেই গেছেন যে তিনি আর বড় নেতা নন, রীতিমতো হাত নাড়তে নাড়তে গিয়েছেন। আমি পিসিআরকে বলবো দুটো ছবি পাশাপাশি প্লে করতে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন শওকতকে রাস্তায় নিয়ে হাঁটাচ্ছে পুলিশ, তখন সে আশেপাশে নিজের অনুগামীদের দিকে হাত নাড়ছে, যেন সেই আগের দাপুটে অবস্থা রয়েছে, আগের সেই নেতার অবস্থা রয়েছে। তার পাশের ছবিটাই দেখুন, এই যে একাধিক অভিযোগ ছিল না, মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরি হয়েছিল অরণ্যের কূলে, সেই অরণ্যের কুল আজকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। কারণ একটা কথা তো বলে দেওয়া হয়েছে, বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। শওকত মোল্লার ছেলের ক্যাফে, বিলাসবহুল ক্যাফে, সেই ক্যাফে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কার্যত আজকে সকালে যে খবরটা আমরা ব্রেক করেছিলাম TV9 বাংলা এক্সক্লুসিভ, কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়লো শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। এবং আমার সহকর্মীকে বলবো সরাসরি সেই ছবি তুলে ধরার জন্য আপনাদের। দেখুন কার্যত তাসের ঘরের মতো যে সাম্রাজ্য শওকত মোল্লা তার ছেলেকে প্রভাব খাটিয়ে তৈরি করেছিল, কার্যত তাসের ঘরের মতো গুড়িয়ে দিল বুলডোজার চালিয়ে। আমরা জানি 29 তারিখে মহকুমা শাসক নির্দেশ দিয়েছিল, যদি শওকত মোল্লার ছেলে এই ক্যাফে নিজেরা ভেঙে না দেয় তাহলে প্রশাসন গুড়িয়ে দেবে। আর সরাসরি আপনারা দেখুন কিভাবে প্রশাসন তাসের ঘরের মতো অবৈধ মাতলা নদীর উপর চরের উপরে গড়ে ওঠা সেই বিশাল সাম্রাজ্যকে, 22 বিঘা সাম্রাজ্য, 22 বিঘা ক্যাফে, বাংলার এটি সব থেকে বড় ক্যাফে, 1 বিঘা 2 বিঘা নয়, 22 বিঘা সাম্রাজ্যের উপরে গড়ে উঠেছিল এই ক্যাফে। কার্যত মাতলা নদীর চরকে ভরাট করে সেখানে অবৈধভাবে নির্মাণ করে এই ক্যাফে গড়ে উঠেছিল। এবং আমার সহকর্মী সরাসরি সেই দেখাচ্ছে, দেখুন ধ্বংসস্তূপের উপরে কার্যত যে ক্যাফের যে ধ্বংসস্তূপ, আমরা আরো একবার ভিতরে ঢুকবো। দেখুন আমার সহকর্মীকে বলবো একবার দেখানোর জন্য, কার্যত এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা সেই বিশাল ক্যাফে। ক্যানিং 2 এর যিনি ভিডিও অফিসার, তিনি কিন্তু আমাদের সামনে সরাসরি আমরা দেখতে পাচ্ছেন TV9 বাংলায়, তিনি নিজে দাঁড়িয়ে থেকে, বিডিও সাহেব নিজে দাঁড়িয়ে থেকে তার তত্ত্বাবধানে কিন্তু এখানে কিন্তু বুলডোজার চলছে। এবং সরাসরি সেই চিত্র আমার সহকর্মী আপনার সামনে তুলে ধরছে। একটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল, সেটা আমাদের এসডিও কোর্টে সেটা নিয়ে কমপ্লেন হয় এবং তারপরে হিয়ারিং হয়, তারপরে একটা সার্টেন টাইম পিরিয়ড দেওয়া হয় ওনাদেরকে এটাকে নিজে থেকে ডেমোলিশ করে নেওয়ার জন্য। সেই টাইম পিরিয়ড ওভার হয়ে গেছে, আমরা সরকারি নিয়ম মেনে ডেমোলিশন করছি আজকে। পুরোপুরি সরকারি জমির উপরই রয়েছে, সরকারি জমির উপরে পারমিশন, একদম সরকারি 1 নম্বরে খতিয়ানের জায়গা, সেখানে কোনো রকম পারমিশন ছাড়া কোনো কনস্ট্রাকশন, সেটা অবশ্যই ইলিগাল কনস্ট্রাকশন। 1 নম্বর খতিয়ানের জায়গা আছে। 29 তারিখে যে ভাঙার ডেট দেওয়া হয়েছিল কিন্তু ওনারা তো ভাঙেনি, তাই কি আজকে ভাঙা? হ্যাঁ, ওনাদেরকে একটা টাইম লাইন দেওয়া ছিল, একটা আলটিমেটাম দেওয়া ছিল, সেটা ক্রস হয়ে গেছে, তাই আজকে অ্যাকশন নেওয়া হচ্ছে। যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সাম্রাজ্যকে কার্যত তাসের ঘরের মতো হুমড়ি খেয়ে পড়ছে কার্যত। অর্থাৎ রাজ্যে পালা বদলের সাথে সাথে সরকারের যে অ্যাকশন মুডে সরকার আছে এবং জঞ্জাল সাফ করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে তা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি। তাসের ঘরের মতো আরো একটা ঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, তাসের ঘরের মতো কার্যত হুড়মুড়িয়ে থুবড়ে পড়ছে অবৈধ শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে প্রশাসনের বুলডোজারের ঘায়ে, কার্যত বিধ্বস্ত এই মুহূর্তে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। আর এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যে শওকত মোল্লা বর্তমানে কিন্তু জীবনতলা থানার মধ্যেই আছে। জীবনতলা থানাতে লকআপের মধ্যে রয়েছে শওকত মোল্লা। আর তার থেকে কয়েক কিলোমিটারের মধ্যে তার ছেলের যে অবৈধ ক্যাফে 22 বিঘা জমির উপরে গড়ে উঠেছে, তা কার্যত বুলডোজার চালিয়ে হুড়মুড়িয়ে ভাঙছে প্রশাসন। ভাঙাই উচিত। সে নাকি কয়েক বিঘা, সে নাকি নদীর ভেতরে রিসর্ট বানিয়ে নিয়েছে। বাপের জমিদারি তো আর নেই, তাই ভাঙতে হবে। এরা নদীর গতিপথ পাল্টে দেয়। আপনি ভেবেছেন কখনো? টালিনালার গতিপথ পাল্টে দিয়েছে, এখানে শওকত মোল্লা নদীর গতিপথ পাল্টে দিয়েছে। শুধু বোম বাঁধে না, ওরা নদীর গতিও পাল্টায়, যদিও পাবলিক ওদের গতি এখন পাল্টে দিয়েছে। বেশ করেছে, মেরে ভেঙে দেওয়া উচিত।
প্রাথমিক স্কুলের জমি দখল করে গড়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। সেই অফিস গুড়িয়ে দেওয়া হলো। কোথাকার কথা বলছি? বাসুদেবপুর, উলুবেরিয়ার বাসুদেবপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল জামানায় প্রাথমিক স্কুলের জমি দখল করে তৈরি করা হয়েছিল শাসক দলের পার্টি অফিস। পালাবদলের পর শিক্ষা দপ্তরে অভিযোগ জানান উলুবেরিয়া উত্তরের বিজেপি বিধায়ক, আর তারপরই গুড়িয়ে দেওয়া হলো তৃণমূলের বেআইনি এই পার্টি অফিস। দেখুন, এই যে বারবার বলা হতো না যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের ভোট পায়, সংখ্যালঘুদের ভোট পায়। হ্যাঁ, পেয়েছে। একটা বড় সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসকে 15 বছর ভোট দিয়েছে। কিন্তু এটাও ঠিক যে তৃণমূল জামানায় সংখ্যালঘু পরিবারও তৃণমূলের অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। ডিটেল বলি আপনাদেরকে বসিরহাটের ঘটনা। বসিরহাটে পিফা পঞ্চায়েতে বিজেপি করায় সংখ্যালঘু পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠে আসে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী নাজমুল সর্দার এবং তার পরিবারকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই সময় পুলিশ প্রশাসনের কাছে নালিশ জানানো হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, এমনটাই অভিযোগ করছে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার। রাজ্যে পালাবদলের পর অবশেষে বাড়ি ফিরল আক্রান্ত বিজেপি কর্মীর পরিবার। বিড়াল আউটের পরপরেই আমাদের উপরে অ্যাটাক হয়। সেখান থেকে আমরা বাড়ি ছাড়া, ঘর লুটপাট, এমনকি ঘরে তালা মারা ছিল। এতদিন আমরা বাড়ি উঠতে পারিনি। এমনকি মাঝখানে মিথ্যা কেচে ফাঁসিয়ে আমাদের জেলও খাটিয়েছে, দাদার মারধর করেছে, সেসব এভিডেন্স আমাদের কাছে আছে। গয়নাগাড়ি সেসব কিছুই নেই বাড়িতে। বাচ্চার না চামচ, না হাড়ি, না জামা কাপড়, কিছুই নেই। খাট পর্যন্ত লুট করে নিয়ে চলে গেছে। খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল থেকে শুরু করে হাড়িপুরি সব নিয়ে গেছে, কিছুই নেই। সব লুটপাট করেছে। 3,75,000 টাকা ক্যাশ ছিল, 4 ভরি গয়না ছিল, সব কিছুই নেই। তার নেতৃত্বে হয়েছিল এটা আমাদের প্রিয় পঞ্চায়েতের উপপ্রধান আর সভাপতির নেতৃত্বে, ওদের মদতে আমাদের গ্রামেরই এক মস্তান, তৃণমূলের মস্তান, তাকে দিয়ে এসব করিয়েছে। দীর্ঘদিন ধরে বসিরহাটের পিফা অঞ্চলের নাজিমুল ঘরছাড়া একেবারে 2022 সাল থেকে তাকে মিথ্যে কেসেও ফাঁসানো হয়েছিল। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরে ভয় আউট, ভরসা ইন, সেই জন্য তাকে আবার তার ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। গোটা পরিবারকে নিয়ে সে 3 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছে, অনেক দোয়ারে গেছে, কিন্তু কোনো সুরা পায়নি। আজকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গে সরকার গঠন হয়েছে, তখন পশ্চিমবঙ্গে সুশাসন শুরু হয়েছে। সমস্ত মানুষ তারা ঘরে ফিরতে পারছে, যারা একসময় পোস্ট পোল ভায়োলেন্সের শিকার হয়েছিল। বারবার সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও না বন্ধ হচ্ছে না ডিম ছোড়া। সিউড়ি আদালত চত্বর, সেখানে তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। পুলিশের সামনেই দেখুন হামলা চলছে, ছাড় পেল না পুলিশের উর্দিও। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, বারবার বলা হয়েছে প্রশাসনের তরফে যাতে এরকম ভাবে ডিম ছোড়া না হয়, ডিম বৃষ্টি না হয়, এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা হয়, কিন্তু তারপরেও সেই ডিম ছোড়া আর বন্ধ হচ্ছে না। কি বলছেন যারা ডিম ছুটছেন, তাদের কি বক্তব্য, কেন করছেন তারা এই ধরনের কাজ? হ্যাঁ দেখো, একেবারেই প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু পুলিশের প্রহরা তাকে যখন নুরুল ইসলামকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন কিন্তু তাকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, চট থাপ্পড় পর্যন্ত মারা হয়। পুলিশের প্রচুর পরিমাণে পুলিশ সিউড়ি থানার আইসির নেতৃত্বে ছিলেন, কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ ছিলেন তারা বলছেন যে জনরোষের শিকার হয়েছেন তিনি। কারণ দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন ধরনের মানুষের বাড়িতে হামলা, কখনো লুটপাট, মিথ্যা কেস দিয়ে ফাঁসানো, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু এই নুরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে। সে কারণে সে জনরোষের শিকার হয়েছে, এমনটা সাধারণ মানুষের বক্তব্য। আমরা দেখলাম আজকে 4টি মামলায় তিনি জামিন নিতে সিউড়ি আদালতে এসেছিলেন বেলা 3টের দিকে। তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ জমায়েত হতে শুরু করে এবং সেই ভয়েই কিন্তু প্রায় 3 ঘন্টা তিনি জামিন নেওয়ার পরেও আদালত চত্বরের মধ্যেই বসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আদালতের নির্দেশে বিশাল পুলিশি প্রোটেকশন দিয়ে তাকে যখন বের করা হচ্ছিল, তখন কিন্তু একের পর এক ডিম বৃষ্টি তার উপর হতে থাকে, তাকে কিল চট থাপ্পড় পর্যন্ত। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। বারবার নোটিস, কিন্তু গড় হাজির। আর এবার তিনি ইমেল মারফত উকিলের চিঠি পাঠালেন। অপরূপা পোদ্দারের কথা বলছি, কিন্তু এরপর কি হবে? বারবার করে তিনি গড় হাজির হচ্ছেন। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব সূত্রের খবর, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে আবারও নোটিশ পাঠাবে পুলিশ। গত মঙ্গলবার এনআইএর হাতে গ্রেফতার হন অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী। আর সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ান প্রাক্তন তৃণমূল সাংসদ, ধাক্কা দেন পুলিশকে। আর তারপরই শ্রীরামপুর থানায় প্রাক্তন সাংসদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু হয়। বুধবার বেলা 12টায় হাজিরার নির্দেশ দেয় পুলিশ, কিন্তু তিনি হাজির হননি। ইমেল মারফত আইনজীবীর চিঠি পাঠিয়েছেন অপরূপা পোদ্দার।
আমরা কথা বলতে চাই আমাদের রিপোর্টারের সঙ্গে। আশিক ইনসান এই মুহূর্তে রয়েছে। আশিক, জানতে চাইবো এই চিঠিতে ঠিক কি কি বলা হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গতকালকে যেমনটা আমরা জানতাম যে অপরূপা পোদ্দারের শ্রীরামপুর থানায় হাজিরার কথা ছিল দুপুর 12টায়, কিন্তু সেই সময় মতো তিনি আসেননি এবং তারপরে কিন্তু তিনি গতকাল রাতে, গভীর রাতের দিকে তিনি ইমেল মারফত একটি চিঠি দেন এবং তার আইনজীবীও তারপরে শ্রীরামপুর থানায় একটি চিঠি দাখিল করেন যে তিনি কেন আসতে পারেননি। এবং যেমনটা আমরা সূত্রের মারফত জানতে পারছি যে তিনি যেটা জানিয়েছেন যে গতকালকে তিনি ব্যাংশাল আদালতে ছিলেন এবং সেই কারণেই তিনি শ্রীরামপুর থানায় হাজিরা দিতে পারেননি। তবে পুলিশ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি, এই যে তিনি হাজিরা এড়িয়ে গেলেন গতকালকে, সেই কারণে কিন্তু ফের পুলিশের তরফ থেকে একটি নোটিশ পাঠানো হবে তার কাছে এবং তারপরে যদি তিনি হাজিরা না দেন সেক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু চন্দননগর পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে সোনা পাচার চক্রের পর্দা ফাঁস হয়েছে। কৃষ্ণনগর থেকে চাকদা আসার পথে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সোনা, গ্রেপ্তার করা হয়েছে 7 জন পাচারকারীকে। যে খবর পেয়েছি আমরা, তাদের কাছ থেকে 24 কেজি সোনা উদ্ধার করেছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ডিআরআই। কৃষ্ণনগর থেকে চাকদার দিকে যাওয়ার পথে জালে 7 জন সোনা পাচারকারী। ধৃতদের কোমরের বেল্টে লুকিয়ে রাখা ছিল 180টি সোনার বাট। পাচার চক্রের নেপথ্যে কারা, তদন্ত শুরু করেছে ডিআরআই।